বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ডিরেক্টর কিউরেটর আলিপুর মিউজিয়াম, এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আবিদ আলী খান মেমোরিয়াল লেকচারের কনসেপ্টটা মূলত হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন ডে গৌড় মহাবিদ্যালয় 5 সেপ্টেম্বর। তো আমরা 5 সেপ্টেম্বরটাকে একটা মেমোরিয়াল লেকচার দিয়ে কমেমোরেট করতে চেয়েছিলাম, সেই কারণেই আমাদের এই লেকচারের কনসেপ্টটা। এবং গত বছর যেরকম আমাদের ডিসেম্বর হয়ে গেছিল, এই বছর আমরা ভেরি হ্যাপি যে আমরা এটাকে সেপ্টেম্বরেই করতে পারছি। মাঝে মধ্যে 5 সেপ্টেম্বরে নানান রকম প্রোগ্রাম থাকে, আমরা করতে পারি না। তো সেই কারণে আজকে এই ফাউন্ডেশন ডে টক, যেটাকে আমরা আবিদ আলী খান মেমোরিয়াল লেকচার হিসাবে কমেমোরেট করছি, সেটা আজকের ডেটে অর্গানাইজ হচ্ছে। আর এছাড়াও এই ইনস্টিটিউশনেই আমরা জানি আবিদ আলী খানের নামে আমরা একটা ডিজিটাল আর্কাইভ এবং ওরাল আর্কাইভ সেন্টারও করেছি। তো সেই সেন্টারেরও একটা বড় রোল রয়েছে এই আজকের এই লেকচারটা অর্গানাইজেশনের মধ্যে। তো আমরা শুরু করতে চলেছি আমাদের এই আজকের প্রোগ্রাম আবিদ আলী খান মেমোরিয়াল লেকচার। তার জন্য আমি সবার আগে আমাদের যিনি আজকে মুখ্য অতিথি আমাদের ম্যাডাম নন্দিনী ভট্টাচার্য পন্ডা, তাকে অনুরোধ করবো ম্যাডাম একটু ডায়াসে চলে আসে। We are extremely happy and privileged article also long before, so that we could make it a book. So we also are going to inaugurate the booklet actually, which this lecture is all about. So now may I request our principal sir. সবাই একটু হাততালি দিয়ে আমাকে ওয়েলকাম করুন। থ্যাংক ইউ ম্যাডাম ফর কামিং। ম্যাডামের জন্য একটু ছোট্ট গিফটই রয়েছে, একটু স্যারের হাতে দিয়ে দিন। কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি ম্যাডামের হাতে একটু পেমেন্টটা তুলে দেবেন। Thank you. Thank you. Thank you, sir. আমরা মূল লেকচারে যাওয়ার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রিন্সিপাল স্যার আজকের এই ওয়েলকাম অ্যাড্রেসটি দেবেন। স্যারকে একটু অনুরোধ করবো সবার হয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই, আবিদ আলী খান মেমোরিয়াল লেকচার সিরিজ, এটা আমরা বোর্ড কলেজে শুরু করেছি এবং প্রতি বছর এই লেকচার আমাদের ফাউন্ডেশন হয়। গত বছরও হয়েছিল এবং যে সমস্ত রিনাউন্ড স্কলাররা আসেন তাদের লেখা বক্তব্যের শাসনকে আমরা প্রকাশ করি বুকলেট হিসাবে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে ডক্টর নন্দিনী ভট্টাচার্য পান্ডা তিনি এবছর আমাদের এই মেমোরিয়াল লেকচারটা দিতে রাজি হয়েছিলেন এবং তিনি এসছেন। প্রফেসর নন্দিনী ভট্টাচার্য পান্ডা সম্পর্কে পরে বলবেন আইকিউসি কোঅর্ডিনেটর। আমি যেটা বলতে চাই যে ডক্টর ভট্টাচার্য পান্ডার যে রিমার্কেবল কাজ যেটি, সেটা বেঙ্গল কনটেক্সটে ছিল, তার থেকে অনেক সরে গেছেন নর্থ ইস্টের দিকে। আমরা জানি যে নর্থ ইস্ট এখন এই মুহূর্তে একটা খুব আনহ্যাপি সিচুয়েশনে রয়েছে এবং এটা মূল কারণ হয়তো একটা আইডেন্টিটি ক্রাইসিস বা হয়তো বা ইন্ডিয়ান মেইনল্যান্ড থেকে একটু আলাদা থাকার অনুভূতি এর পিছনে কাজ করেছে। দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না, আমাদের যারা হিস্টোরিয়ান রয়েছেন, আমরা কিন্তু কখনোই নর্থ ইস্টের দিকে ততটা মনোযোগ দিইনি।
অথচ নর্থ ইস্টে প্রায় 273 এথনিক কমিউনিটিস রয়েছে এবং ইন্ডিয়ান পপুলেশনের 4% নর্থ ইস্টের মানুষজন। কিন্তু নর্থ ইস্টের হিস্ট্রি হেরিটেজ নিয়ে কাজ হয়েছে খুব কম, যেটা ম্যাডামের সঙ্গে আলোচনা হচ্ছিল যে অসম নিয়ে কাজ হয়েছে, কিছু কাজ হয়েছে অবশ্যই, কিন্তু মণিপুর বা নাগাল্যান্ড এ বিষয়ে কাজের সংখ্যা আমার জানা মতে খুব সীমিত এবং আমার নিজের জানার পরিধিও কিন্তু খুব বেশি নেই। এখনো পর্যন্ত এটা খুব আক্ষেপের কথা যে আমাদের টেক্সট বুক, সেটা হায়ার সেকেন্ডারি লেভেলে হোক বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে হোক বা গ্র্যাজুয়েট লেভেলে হোক, টেক্সট বুকে কিন্তু নর্থ ইস্ট তার প্রাপ্য স্বীকৃতিটুকু জায়গাটুকু পায়নি। এখান থেকেই বোধ হয় নর্থ ইস্টের মানুষজনকে ইন্ডিয়ান মেইনল্যান্ডের মানুষজন একটু আলাদা চোখে দেখে। তার পেছনে কিন্তু দায়িত্বটা আমাদেরই, আমাদের ইগনোরেন্স। সেই প্রেক্ষাপটে ডক্টর মনোহর ভট্টাচার্য পান্ডা তিনি আজ বলবেন, তিনি কাস্টমারি ল নিয়ে বলবেন এবং এথনিক কমিউনিটি কাস্টমারি ল, যেটা আমরা শুনবো। কারণ এই বিষয়ে আমার ধারণা যে আজকের যারা অডিয়েন্স তারা খুব বেশি কেউ কিছুই জানে না, কারণ সবটাই আমাদের কাছে নতুন। আমি কলেজের পক্ষ থেকে ডক্টর ভট্টাচার্য পান্ডাকে ধন্যবাদ জানাতে চাই যে তার অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে তিনি আমাদের এই আন্ডার গ্র্যাজুয়েট কলেজের জন্য সময় বের করেছেন এবং রাজি হয়েছেন। এরপর আমাদের আইপিসি কোঅর্ডিনেটর খুব সংক্ষেপে ওনার একটা পরিচয় দেবেন এবং তারপরে ম্যাডাম আসবেন। স্টেজ ইউজ ম্যাডাম। এই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে আমাদের এই সেকেন্ড আবিদ আলী খান মেমোরিয়াল লেকচারের যে বইটি, যেটা গৌড় মহাবিদ্যালয় প্রেস with ISBN number পাবলিশ করেছে। The second time we are publishing it. So তাকে ছিঁড়ে দিন স্যার। Memorial lecture booklet last year of historical research. She is working on the Kingdom of Manipur and the British Raj, a historical account. She is actually working on Manipur, so probably we can also bring that up after in the Q&A. She is working on the history of the Manipur basically from 1762 to 1949. The study traces the historical roots of the current crisis in Manipur by tracing colonial policies and structural changes. She is also Distinguished Fellow of Asian Confluence, Meghalaya. She was formerly Senior Fellow of Nehru Memorial Museum and Library, among other assignments. Nandini Bhattacharya Ponda is a historian, a Sanskritist, did her doctorate from the University of Oxford. Her core areas of research and study include law, property, gender, textual analysis of classical Sanskrit texts and Nyaya tradition, combined with ethno-cultural studies in the eastern and northeastern Himalayas and digital documentation of the cultural heritage of the Himalayan communities. She has authored, and you can glimpse the book's cover page from our slides as well. She has authored a large number of books and articles, among others, Appropriation and Invention of Tradition, the English East India Company and Hindu Law in Early Colonial Bengal, is visible there. This was published from the Oxford University Press in 2008. And then was a seminal contribution to modern Indian history, has received global acclaim and is taught in the leading universities. Bhattacharya Ponda has also published a number of articles on her study and research on the colonial legal formation in Northeast India and the making of tribal customary law in India. The book on history, lineage and the dynamics of law in Northeast India, code, custom and state, again you can visit, you can see it from the slide, 1873 to 2013,
will be shortly published. An edited volume on custom law and the colonial state in Northeast India, dynamics and the challenges for the post-colonial state is again forthcoming. She has already published important books and articles on the ethno-cultural tradition and the heritage of Himalayan communities. For example, Culture, Heritage and Identity, the lecture, just the left one in the slide, Culture, Heritage and Identity, the lecture and the Mangar communities of Sikkim and Darjeeling in 2015. She has also made a documentary film in 2016. This is also very interesting about her, that she also makes film on Lepcha community of the Eastern Himalayas under the title The Lepcha Community of the Darjeeling and Kalimpong Hills, Quest for Roots, which received wide publicity with critical acclaim. I think the film is available in YouTube, ma'am. Yes, so we can also watch the film, The Lepcha Community of Darjeeling and Kalimpong Hills. So this is the brief introduction of her. And now over to you, ma'am. Thank you so much for coming once again. Now we সকলকে ধন্যবাদ এবং নমস্কার। আমাকে আজকে আবিদ আলী খান স্মারক বক্তৃতা দিতে আহ্বান করার জন্য আমি গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী অধ্যাপক অসীম সরকারকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে অধ্যাপক ধৃতিমান চক্রবর্তীকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার বক্তব্য শোনার জন্যে যে আপনারা অধ্যাপক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ। আমার বক্তব্য শুরু করার আগে আমি দুটি কথা বলি। আমরা বেশিরভাগই বড় শহর কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক শুধু বলছি না, বড় শহর দিল্লিও বটে। এইসব বড় কলকাতা, দিল্লি ইত্যাদি দূরের বা অদূরের লোকজন, তারা কিন্তু দূরের বা অদূরের যারা যেসব কর্মকাণ্ড হচ্ছে তাদের তা নিয়ে কিন্তু অবগত আমরা নই। লজ্জার সঙ্গে জানাচ্ছি, আবিদ আলী লিখিত মেমোয়ার্স অফ গৌড় অ্যান্ড পান্ডুয়া বইটির রেফারেন্স দেখেছি, না লেখক না বইটির সম্পর্কে আমি আমার কথা বলছি, আমি কোনোদিনই কোনো উৎসাহ বোধ করিনি। অধ্যাপক মুর্শিদ কাল বইটির PDF পাঠালেন এবং সেটিতে চোখ বোলালাম এবং আমি সত্যি খুবই লজ্জার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা ইতিহাস চর্চা করি তাদের বোধ এবং দৃষ্টি কত সীমিত। আমরা শুধু বড় দিকে তাকাই, আমরা যে ছোটতে যে কত বড় ম্যাগনিটিউডের কাজ হয়েছে হচ্ছে আমরা কিন্তু সেদিকে তাকাই না। সুতরাং তার স্মৃতি বক্তৃতা দিতে এসে আজ আমি গর্বিত বোধ করছি। দ্বিতীয়ত, সেন্টার ফর ডিজিটাল আর্কাইভ এন্ড ট্রান্সলেশন অফ কালচার এক সাধু প্রয়াস। আর্কাইভ তো সবসময় একটা কন্টেস্টেড ডোমেন। এই প্রয়াস আগামী দিনের ছাত্রছাত্রী গবেষকদের এটা নিশ্চিত আমি নতুন দিগন্ত সামনে নতুন দিগন্ত উন্মোচন করব। আমি আজকে যেটা বলবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্যাসেজ ফ্রম কাস্টম টু কাস্টমারি ল, colonial legal formation and the post-colonial afterlife। আমি সম্পূর্ণভাবে নর্থ ইস্টের উপর এটা বলছি না, কারণ এই কাস্টমারি ল কথাটা এটা একটা ভীষণভাবে এস্টাবলিশ টার্মিনোলজি, কিন্তু এটা যে কতখানি কন্টেস্টেড ডোমেন এবং এটার উৎস কি এবং সে প্রয়োগটা কি, এটা সেটার জন্য আমি একটু এর জন্মলগ্নে ফেরত যাচ্ছি। প্রাগৈতিহাসিক প্রাক ঔপনিবেশিক যুগের রীতি প্রথা ইত্যাদি যাকে ব্রিটিশ শাসক প্রভু কাস্টম বলে অভিহিত করেছেন, আমি বলতে চাই সেই কাস্টম কিভাবে কাস্টমারি ল অবতারে রূপান্তরিত হলো। বর্তমানে কাস্টমারি ল এই লয়ের সীমানা পেরিয়ে উপজাতি বা প্রান্তিক সম্প্রদায়ের জাতিসত্তার প্রতীক। আমার আর্কাইভ কিন্তু কলোনিয়াল আর্কাইভ, আমি কিন্তু ইন্ডিজিনাস আর্কাইভের কোনো অ্যাক্সেস পাইনি, আছে কিনা জানি না, কারণ আমি যে সময়টা কিছুটা কথা বলবো সেটা লেট 18th এবং 19th সেঞ্চুরি, এবং আর্কাইভ নেই কারণ হয়তো এটা ধ্বংসের ইতিহাস, সেটাই আমি একটুখানি পর্যালোচনা করি।
কাস্টম থেকে কাস্টমারি লয়ের রূপান্তর এবং তার ঐতিহাসিক মূল পরিপ্রেক্ষিতে তার তাৎপর্যটা কি। কাস্টমের কোনো লিখিত, সেটা আলোচনা করতে গেলে বলতে হবে প্রথমেই যে কাস্টমের কোনো লিখিত টেক্সট বা কোড ছিল না, থাকার কথাও নয়। প্রাক ঔপনিবেশিক যুগে কাস্টমের বিভিন্ন সংজ্ঞা ছিল, যদিও সেগুলো ইংরেজি শব্দটির সমার্থক ছিল কিনা জানি না। এই যে রীতি, প্রথা, রেওয়াজ, লোক ব্যবহার, এগুলো যে এইসব শব্দগুলো ব্যবহার হতো এবং এইগুলো ছিল অলিখিত ব্যবস্থা, যার মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর, বৃহৎ বা প্রান্তিক জনগোষ্ঠীর নানা প্রকার বিবাদ বিসংবাদ মেটানো হতো। বিয়ে, শাদী, শ্রাদ্ধ, সামাজিক ক্রিয়া, অনুষ্ঠান, এইসব পরম্পরার মধ্যে সম্পন্ন হতো। কাস্টম ছিল পরিবর্তনশীল এবং কিছুটা নমনীয়, অর্থাৎ ফ্লেক্সিবল। কাস্টমের ইংরেজি সংজ্ঞায় বলি, কাস্টম is flexible and term connotes usual, generally accepted and long established ways of behaving or doing things, or distinctive practices and conventions of a group of people in a given society or a locality. Law, যাকে আমরা আইন এই সংজ্ঞায় গ্রহণ করেছি উত্তর ঔপনিবেশিক যুগে, আমরা করেছি। আইন যদিও আরবিক শব্দ, যার অর্থ হলো চোখ। ব্রিটিশ লয়ের সমার্থক আইন কিনা সেটা নিয়ে আজ অব্দি আমাদের কোনো আলোচনা হয়নি। যাই হোক, ল হলো লিখিত, গ্রন্থভুক্ত অর্থাৎ কোডেড এবং স্টেট অ্যাপারেটাসের এক অপরিহার্য অঙ্গ। এটি সম্পূর্ণরূপে ল আইন নয়, সম্পূর্ণরূপে পশ্চিমের মাটিতে জন্মেছে এবং পরিপুষ্ট হয়েছে। ভারতীয় শাস্ত্র এবং আইন ব্যবহার ক্ষেত্রে প্রাজ্ঞ পণ্ডিত জেডিএম ডেরেক ব্রিটিশ লয়ের নিম্নোক্ত ব্যাখ্যা দিয়েছেন। কোট, law is the body of rules, namely positive and negative injunctions, commands and prohibitions, which can be enforced by judicial actions. কাস্টম, যার আদত চরিত্র হলো অলিখিত, মৌখিক, নমনীয়, পরিবর্তনশীল, প্রথাভুক্ত, তাকে কি লয়ের সঙ্গমুক্ত করা যায়? অন্যত্র এই বিষয় নিয়ে আমি কিছুটা আলোচনা করেছি। এখানে অল্প পরিসরে এটুকুই বলবো যে কাস্টমারি ল এই সংজ্ঞাটি পরস্পর বিরোধী। কাস্টম এবং লয়ের দুটি চরিত্র সম্পূর্ণ বিপরীত। কাস্টম হলো ফ্লেক্সিবল, পরিবর্তনশীল, নমনীয়। ল হলো রিফাইন্ড, স্ট্রিনজেন্ট, কোডেড, টেক্সচুয়াল, যেটার থেকে কোনো সেটার ওপরে ভিত্তি করে কোর্টে সমস্ত কিছু আইনি কাজকর্ম হয়। এটা হলো তত্ত্ব আলোচনা। কিন্তু বর্তমানে কাস্টমারি ল লিগাল বা আইনি ক্ষেত্রে প্রতিষ্ঠিত একটি ক্যাটেগরি বা পরিভাষা। কাস্টমারি ল শুধু ল নয়, বিশেষ উপজাতি বা জনগোষ্ঠীর কালচার, সংস্কৃতি, জাতিসত্তা, আইডেন্টিটি বা পারিপার্শ্বিকের সঙ্গে ব্যক্তিজাতির সম্পর্ক এবং তাদের ওয়ার্ল্ড ভিউকে বহন করে। এবারে ইতিহাসের আঙিনায় প্রবেশ করছি। ব্রিটিশ শাসকগণ বাংলা জয়ের পরে 1772 সালে সরাসরি শাসনভার গ্রহণ করল। এটা আমরা সবাই জানি। এই নবগঠিত ঔপনিবেশিক রাষ্ট্রকে শাসন যন্ত্র তৈরি করতে হলো, ভিত্তি হলো যার অর্থনীতি, ফিনান্সিয়াল ফাউন্ডেশন, শাসন যন্ত্র, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, আইনের কাঠামো। আইন মানে ব্রিটিশ ল। অর্থনীতি ও নির্বাহ কাঠামো তো ছিলই, কিন্তু লকে ব্রিটিশ শাসকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছিলেন। অর্থাৎ তারা জানতেন যে সৈন্যদল দেশ দখল করতে পারে, কিন্তু নির্বাহী যন্ত্রকে দক্ষতার সঙ্গে চালানো এবং ব্রিটিশ শাসকদের সার্বভৌমত্ব, সভারেন্টি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন আইন। তারা শুরুতেই জনগোষ্ঠীকে
এই দেশের জনগোষ্ঠীকে 3 ভাগে ভাগ করলেন, সেই অনুযায়ী আইনি ব্যবস্থাকেও ভাগ করলেন। একটা হচ্ছে হিন্দু ল, একটা হচ্ছে মোহামেডান ল, 3 নম্বর হচ্ছে ট্রাইবাল কাস্টমারি ল। এখন এই বিভাজন যে প্রাক ঔপনিবেশিক যুগে ছিল তার প্রমাণ কিন্তু আমরা পাই না, ছিল না বলেই আমরা দেখি। এটা নিয়ে তো এখন বিশদ আলোচনা করতে পারবো না, কিন্তু হিন্দু ল নিয়ে যদি আমি বহুদিন ধরে অনেক কাজ করেছি, কিন্তু আজকের বিষয় তো ট্রাইবাল কাস্টমারি ল। এই ট্রাইব শব্দটিও কিন্তু উপনিবেশের ভান্ডার থেকেই আহরিত। উত্তর ঔপনিবেশিক যুগেও যদি এই ট্রাইব কথাটাকে আমরা সংবিধানভুক্ত করেছি, ট্রাইব জনগোষ্ঠীর সংজ্ঞাও তৈরি করেছি, ব্যাকওয়ার্ড, প্রিমিটিভ ইত্যাদি ইত্যাদি। ঔপনিবেশিক প্রভুদের অনুসারে আমরা পৃথক ল ব্যবস্থাও কায়েম করেছি, যেটাকে আমরা ট্রাইবাল কাস্টমারি ল বলছি। এবং আমি এবার একটু ট্রাইবাল কাস্টমারি লর প্রাথমিক এবং ব্যবহারিক উৎপত্তি নিয়ে সংক্ষেপে একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করব। ট্রাইবাল ইনস্টিটিউশন বা আইনি ব্যবস্থা প্রণয়নের উৎপত্তি কিন্তু এই মালদার কাছাকাছি রাজমহল পাহাড় এবং সমতলেই হয়েছিল। ব্রিটিশদের ভৌগোলিক মানচিত্রে রাজমহল হিলস, জাঙ্গল টেরি, সেটির পর যেটা সাঁওতাল পরগনা হয়, নারককরণ হয়, এখানেই কিন্তু লয়ের প্রথম ট্রাইবাল কাস্টমারি লয়ের উৎপত্তি। এবং এই জায়গাগুলি ছিল মানে প্রথম দিকের, মানে পরবর্তীকালে তো বটেই, কোম্পানির বেঙ্গলের অন্তর্ভুক্ত। তার আগে প্রাক ঔপনিবেশিক যারা ব্রিটিশরা যাদের ট্রাইব বলতেন, অভিহিত করা হলো, প্রাচীন ভারতে তাদের অবস্থান কি ছিল দু এক কথা বলি। রামায়ণ, মহাভারত, স্মৃতি, পুরাণ, কৌটিল্যের অর্থশাস্ত্র ইত্যাদি গ্রন্থে এই আমরা যাদের প্রান্তিক সম্প্রদায় বলছি বা ট্রাইব বলছেন ব্রিটিশরা, তাদের বিশদ উল্লেখ ছিল। আপনারাও জানেন তারা বাস করতেন পাহাড়, জঙ্গল, বিভিন্ন জনপদের বাইরে। এদের বিভিন্ন সংজ্ঞায় অভিহিত করা হতো, যেমন আটবিক, অরণ্যচারী ইত্যাদি। অটবি মানে গাছ, অরণ্যচারী তো বোঝাই যাচ্ছে। কৌটিল্য কিন্তু এই সম্প্রদায়গুলিকে নিয়ে বিশেষভাবে বলেছিলেন যে এদের জীবনচর্যা, প্রথা, রীতিনীতি কোনোটাই যেন ব্যাহত না করা হয়। এদের জনপদ রক্ষায় বিশেষ ভূমিকার কথাও কৌটিল্য উল্লেখ করেছিলেন, যেমন বন্য পশুদের জনপদ থেকে দূরে রাখা, এই শত্রুপক্ষ আক্রমণ করার আগে এরাই রাজা মানে রাজাকে বা মানে কি বলবো স্টেটকে খবরটা দিত প্রথমে। এরা তো পেরিফেরিতে থাকতেন, এরাই রাজেন্দ্রবর্গকে খবর দিতেন ইত্যাদি। তবে মনুস্মৃতিতে যেটা পরবর্তীকালে হয়েছিল বলে মনে করি, চণ্ডালদের অস্পৃশ্যতা বা প্রান্তিক যে সম্প্রদায় তাদের অস্পৃশ্যতা প্রচার করা হয়েছিল, এটা আমার ধারণা এটা মধ্যযুগে বা 16 শতাব্দী, সপ্তদশ শতাব্দী বা পঞ্চদশ শতাব্দী এইরকম সময় হয়েছিল। তার আগে আমার ধারণা এটা ছিল না। যাই হোক, এবারে আলোচনা করব কিভাবে অগাস্টাস ক্লিভল্যান্ডের নেতৃত্বে এই রাজমহল হিলসে ট্রাইবাল লিগ্যাল ইনস্টিটিউশনস তৈরি হলো। তিনি কুখ্যাত মানে জাঙ্গল টেরিকে নিয়ে অনেক কথা লেখা আছে, মানে 1770 এরকম সালে। এটা ছিল একটা মানে এদের বলা হচ্ছে এটা একটা ডার্ক টেরেন, খ্যাত জায়গা জঙ্গল টেরি। এখানে উনি খুব অল্প বয়সে অফিসিয়াল হিসেবে এসেছিলেন, পরে 1780 থেকে 84 অবধি কালেক্টর হিসেবে কাজ করেছিলেন। জাঙ্গল টেরির সবচেয়ে বড় বিপদটা আমি কোট আনকোট বলছি, তারা হলো রাজমহল পাহাড়ের পাহাড়িয়া সম্প্রদায়েরা। কোম্পানির বইপত্রে তাদের স্যাভেজ, কোট, বারবারিক, ফেরোশাস, নোটোরিয়াস ইত্যাদি সব ক্রিমিনালাইজড বিশেষণে ভূষিত করা আছে। এই পাহাড়িয়াদের কথা ব্রিটিশরা আসামে কিন্তু আমরা তেমন ভাবে শুনতে পাই না। ব্রিটিশদের নথিতে দেখা গেছে যে এরা নাকি বছরে 2-1 সমতলে ধেয়ে আসতো, ধেয়ে কথাটা আমি কোট আনকোট বলছি, সম্পন্ন চাষিদের কাছ থেকে টাকা পয়সা, শস্য লুটপাট করার জন্য।
কিন্তু এই গল্পগুলো আমরা শুধু কলোনিয়াল আর্কাইভে পাই। এই সব হিংসাত্মক আচরণ আমি চেষ্টা করেছি অন্য সোর্স দেখার জন্যে, আমি কিন্তু এগুলো পাইনি। যাই হোক, আছে কি নেই আরেকটু হয়তো পড়লে বোঝা যাবে। কিন্তু কোম্পানির অফিসিয়ালদের উদ্দেশ্য ছিল এই সমস্ত যাদেরকে মানে স্টেট, মানে মুঘল স্টেট হোক বা নবাবী স্টেট হোক, এদেরকে বা তার আগেকার স্টেট হোক, পেরিফারিতে রেখে দিত, এদেরকে একটা জায়গা দিয়ে দিত, এদেরকে তাদের যা প্রথা রীতিনীতিকে সেটাকে তারা নিজেদের জায়গায় নিজেরা রেখে দিত। ব্রিটিশরা সেই অটোনমিটা এদেরকে কোনো কমিউনিটিকে ভারতবর্ষে কোনো জায়গায় দেননি। সুতরাং এদের উপরে তো রাগ হতেই পারে। যেমন নর্থ ইস্টে এত যে গোলমাল হয়েছিল সমস্ত ট্রাইবাল কমিউনিটির সঙ্গে ব্রিটিশদের, সেটাও এই পোসা নিয়ে। মানে ওরা বলেছিল পোসা, ব্রিটিশরা, এটা পোসা হচ্ছে ব্রিটিশ টার্ম, এরা এই অহোম রাজাদের কাছে বা কোনো ইয়েতে মানে এস্টাবলিশড কোনো মানে সব প্লেনে ওরা নাকি আমি বলছি এরা নাকি লুটপাট করতে আসতো। কিন্তু অহোম ডকুমেন্টে বা বুরঞ্জিতে এই লুটপাটের গল্প কিন্তু তেমন একটা শোনা যায় না। যাই হোক, এটা অন্য গল্প। এটা তো আমি রাজমহল হিলেরই কথা বলি, যেটা রাজমহল হিল, ভাগলপুর, এই পুরো জায়গাটা মানে লোভনীয়ভাবে ছিল উর্বর, গঙ্গার পরিমেটে নিষিদ্ধ। শুরু থেকে ব্রিটিশ শাসকদের প্রধান উদ্দেশ্য ছিল জমি চাষ করানো এবং জমি চাষ করিয়ে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা। কিন্তু এইসব জায়গার জমিদারদের সঙ্গে ব্রিটিশদের সংঘর্ষ লেগেই থাকতো। তারা চেয়েছিলেন রায়তদের নিয়ে জমি চাষ করানো। এদিকে পাহাড়ি সম্প্রদায়ের জমি জায়গাগুলো ক্রমশই তারা এনক্রোচ করতে শুরু করছিল, কেড়ে নিচ্ছিল। তারা আরো বেশি কোণঠাসা এবং বেপরোয়া হয়ে উঠছিল। হয়তো সেই কারণে ব্রিটিশ পিরিয়ডে তাদের মানে ভায়োলেন্সটা বেড়ে যেতেই পারে, যেটা ব্রিটিশরা লিখেছে। ক্লিভল্যান্ডের পূর্বতন যিনি অফিসার ক্যাপ্টেন জেমস ব্রাউন, তিনি তো এইসব জায়গায় পাহাড়েতে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিলেন। ক্লিভল্যান্ড মাত্র 30 বছর বয়সে মারা গেছে। মৃত্যুর কারণ পরে বলছি। কলোনিয়াল আর্কাইভে তিনি ছিলেন দূরদর্শী শাসক। তিনি চেয়েছিলেন পাহাড়িয়াদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে এবং তাদের দিয়ে চাষবাস করে খাজনা আদায় করতে। ক্লিভল্যান্ড নিজে পুরো রাজমহল হিল ঘুরে বেরিয়েছিলেন, এই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব এবং চুক্তিও করতে চেয়েছিলেন। কলোনিয়াল আর্কাইভে তার সাফল্যের গল্প সোনার অক্ষরে লেখা আছে। উইলিয়াম হজেস, যিনি বিখ্যাত শিল্পী মানে কোম্পানি পেন্টার ছিলেন, তিনি কিন্তু উইলিয়াম অগাস্টাস ক্লিভল্যান্ডের সঙ্গে প্রচুর জায়গা ঘুরেছেন এবং উনি প্রচুর ছবিও এঁকেছেন। তার কিছু ছবি কলকাতাতে আছে, বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে রয়েছে। এবং তিনি একটা বই লিখেছিলেন, সেখানে অনেকটা জায়গা উনি অগাস্টাস ক্লিভল্যান্ডকে নিয়ে লিখেছিলেন। যাই হোক, তো উনি অনেক বিশদভাবে তার অভিজ্ঞতার কথাও লিখেছিলেন এবং ক্লিভল্যান্ডকে নিয়ে তার অপার গুণগান গেয়েছিলেন, যে ক্লিভল্যান্ড কিভাবে এই সমস্ত বন্য জাতি স্যাভেজদের সঙ্গে ভাব ভালোবাসা করার চেষ্টা করছে এবং তাদের ভালো করার চেষ্টা করছেন। ভালো কোটানি আমার কথাই বলছি। আদতে ক্লিভল্যান্ড কি করেছিলেন? তিনি 3টে ব্যবস্থা করেছিলেন। প্রথমত, পাহাড়িয়া উপজাতির যুব সমাজ থেকে বেছে নিয়ে তিনি দেশি সৈন্য তৈরি করেছিলেন। নিঃসন্দেহে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। দ্বিতীয়ত, তিনি বিচার ব্যবস্থা নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি বক্তব্য রেখেছিলেন যে এই মানুষগুলিকে ব্রিটিশ বিচার ব্যবস্থার অধীনে আনাটা হবে মূলত অবিচার। সুতরাং তিনি গ্রামের মোড়ল এবং ওই যাকে বলে বুজুর্গ এইসব লোকদের নিয়ে এবং ব্রিটিশ শাসকদের মিলিয়ে একটা নতুন ইনস্টিটিউশন তৈরি করলেন। বেশ আড়ম্বরপূর্ণ, ঘণ্টা বেজে বিচার শুরু হতো। পাহাড়িয়া দেশীয় মোড়লদের পাগড়ি, জোব্বা, লাঠি ইত্যাদি হাতে দিয়ে তাদের মনে একটা নতুন ক্ষমতার আমেজ এনে দেওয়া হলো। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা মিলিশিয়া এবং মোড়লদের পেনশনেরও ব্যবস্থা করা হলো। যদিও আদতে এই দেশীয় বিচারপতিদের ক্ষমতা অত্যন্ত সীমিত ছিল, আসল চাবিকাঠি তো ব্রিটিশ অফিসিয়ালদের হাতে ছিল। এটা একটা ইনসিগনিফিকেন্ট যে কনসিকুয়েন্স, যেটা হয়তো
টাকা 25 টাকা বা কোনো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়েছে, এদের এই দেশীয় মোড়লদের যে মানে বিচার করার ক্ষমতা এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর বেশি কিন্তু ব্রিটিশ যারা মানে এসেনশিয়ালি তারা কালেক্টর বা তার নিচের অফিসিয়াল, এরাই কিন্তু এই বিচার ব্যবস্থায় ছিল, করতো। তখন এখানে কোনো নতুন জাজ ছিল না। ক্লিভল্যান্ড বহুদর্শী এবং ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, এটা তো অনস্বীকার্য। বর্তমানে যে 6 শিডিউলের অধীনে যে অটোনমাস কাউন্সিলগুলো হয়েছে, এই যে ট্রাইবাল স্টেটগুলো হয়েছে, আমরা ক্লিভল্যান্ডের এই ইনস্টিটিউটগুলো যদি আলোচনা করে আমরা দেখতে পাই, এই রূপরেখাগুলো উনি কিন্তু তৈরি করেছিলেন এবং উত্তর ঔপনিবেশিক যুগে সেই ফাউন্ডেশনটা নিয়েই ট্রাইবাল ইনস্টিটিউশনগুলোর মানে স্ট্রাকচার তৈরি হয়েছিল। কিন্তু ক্লিভল্যান্ড শেষ রক্ষা করতে পারেনি। কলোনিয়াল আর্কাইভে ক্লিভল্যান্ডের যে অত অল্প বয়সে মৃত্যু সে সম্বন্ধে কোনো কথা লেখা নেই, এটা একটা রহস্যে আবৃত। কিন্তু এটা প্রতিষ্ঠিত যে তিলকা মাঝি তিনি তার বিষ তীরে তিনি এতটাই মানে সেখানে বিদ্রোহ হয়েছিল এবং এই লোকজন এতটাই বিরক্ত হয়েছিল তাদের জমি কেড়ে নিতে, যে বিষ তীরে তিলকা মাঝির বিষ তীরে অগাস্টাস ক্লিভল্যান্ডের মৃত্যু হয়েছিল। কিন্তু এই ঐতিহাসিক ঘটনাটি কলোনিয়াল আর্কাইভে একেবারে লেখা নেই, তার সম্পূর্ণ নিঃশব্দ। যদিও তিলকা মাঝির বিদ্রোহ কথা উল্লেখ করা আছে এবং তিলকা মাঝিকেও ব্রিটিশদের হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করা হয়েছিল। মানে সেটা একটা নৃশংস, ওকে একটা সে ঘোড়ার মধ্যে বেঁধে টেনে যাই হোক তারপরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা একটা মানে এক্সাম্পলারি, মানে লেখা রয়েছে যে বিদ্রোহ মানে করা মানে, এটা তো শুরুর দিকে তো ব্রিটিশ শাসনে যে বলা হয়েছে যে বিদ্রোহ মানে এইভাবে এদের মৃত্যুটা হবে। এবং তিলকা মাঝির যে হিরোইক ফিট এবং তার এই যে মৃত্যুবরণ তার, এগুলো কিন্তু মানে এইসব জায়গায় ভাগলপুর বা বিহারে মানে ভীষণভাবে এই লোকগাথায় এগুলো উজ্জ্বল। যাই হোক, তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারি রায়ের জন্ম হয়েছিল ভায়োলেন্সের পরিপ্রেক্ষিতে, ভায়োলেন্সের মাধ্যমে। বাকি যা লাঠি পাগড়ি জোব্বা তকমা দেখি সবই ধোঁয়াশা সৃষ্টি করার জন্য। এফ.বি. ব্র্যাডলি বার্ড তিনি একজন দক্ষ শাসক ছিলেন এবং ঊনবিংশ শতকে শুরুর দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আদর্শকে উনি পুনর্গঠিত করার চেষ্টা করেছিলেন এবং হিস্ট্রি অফ ইন্ডিয়ান আপল্যান্ড বলে একটা বই লিখেছিলেন। বইটা খুব অসম্ভব সুন্দর ভাষায় লেখা এবং সেটা পড়লে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের সম্বন্ধে একটা খুব সুন্দর সম্যক ধারণা পাওয়া যাবে। এটা 1905 সালে প্রকাশিত হয়েছিল। তিনি ক্লিভল্যান্ডের ভূয়সী প্রশংসা তো করেইছিলেন। এতদ ব্যতীত প্রথম দিকের ব্রিটিশ শাসকগণ দুর্গম জায়গায় ট্রাইবদের যুদ্ধ করা ছাড়াও কিভাবে কাস্টমারি ল তৈরি করেছিলেন তার একটি স্বচ্ছ চিত্র দিয়েছিলেন। সেটা আমি কোট করছি। Quote, "The first practitioners of British rule were men of whom the empire may well be proud. These records reveal them strong, quick to grapple with sudden and unforeseen events, fair and impartial." Fair and impartial টা একটু আন্ডারলাইন করে দেওয়াই ভালো, সে যাই হোক, in the administration of justice, and combining in themselves the multifarious of judge, soldier, lawgiver and collector of revenue. They were many-sided men who had responded ably to the call to evolve order out of chaos and to inspire a people who had hitherto known no restraint save as such their own crude tribal customs and primitive institutions had taught them with a respect for the first principles of law and justice. অর্থাৎ ক্লিভল্যান্ড ছিলেন এরকম একটা মেনি সাইডেড জিনিয়াস, যিনি ল না পড়ে উইলিয়াম জোনসের মতন অক্সফোর্ডে না গিয়ে ওরিয়েন্টালিস্ট না হয়ে উনি তার নিজস্ব দূরদর্শিতা বা বুদ্ধি প্রত্যুৎপন্নমতিত্বর জোরে উনি এই কাস্টমারি লটা ভাগলপুরে 1780 থেকে 84
একদম ব্রিটিশ যুগের প্রথম দিকে এই ট্রাইবাল ইনস্টিটিউশনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এটা বলা যেতে পারে। তাহলে ব্র্যাডলি বার্ড স্বীকার করে নিচ্ছেন যে ট্রাইবাল, তিনিও স্বীকার করছেন যে ট্রাইবাল কাস্টমাররা তারাই তৈরি করেছেন যাদের হাতে বন্দুক ছিল। এখন তো তখন তো আফস্পার দরকার ছিল না। ব্রিটিশ শাসক জমি দখল করার জন্য এক হাতে বন্দুক ব্যবহার করেছেন, অন্য হাতে ন্যায়দণ্ড তৈরি করেছেন। জাঙ্গল টেরি, ক্লিভল্যান্ড, আমি এটা নিয়ে একটা ছোট মনোগ্রাফ লিখেছিলাম, এশিয়ান কনফারেন্স থেকে বেরিয়েছে 2022 সাল থেকে, ওই সভারেন অ্যান্ড ট্রাইবসম্যান ইন জাঙ্গল টেরি, অগাস্টাস ক্লিভল্যান্ড অ্যান্ড দ্য বার্থ অফ ট্রাইবাল পলিসি ইন আর্লি কলোনিয়াল বেঙ্গল, ছোট একটা মনোগ্রাফ আমি লিখেছিলাম। জাঙ্গল টেরি, ক্লিভল্যান্ড, কাস্টমারি ল নিয়ে, উৎপত্তি নিয়ে কিছু কথা তো বললাম। উত্তর ভারত, পূর্ব ভারত নিয়ে কিছু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় তো সংক্ষিপ্ত। অবশ্য যে লেখাটি ছাপার জন্য দিয়েছি তাতে কিন্তু উত্তর পূর্ব ভারতের সম্পদ লুটে নেবার জন্য কাস্টমারি লর যথেচ্ছ এবং ভয়াল ব্যবহার নিয়ে বেশ কিছু ঐতিহাসিক তথ্য দেওয়া রয়েছে। আমি শিরোনামে কাস্টম থেকে কাস্টমারি লয়ের পোস্ট কলোনিয়াল আফটার লাইফ নিয়ে আলোচনা করার ইঙ্গিত দিয়েছি। আমার এটা ছিল, আমি টাইটেলটা হয়তো পড়িনি, আমি টাইটেলটা আমি লিখেছিলাম, প্যাসেজ ফ্রম কাস্টম টু কাস্টমারি ল, colonial legal formation and in Northeast India and the post-colonial afterlife। সেই বিষয়ে একটু আলোচনা করে আজকে আমি শেষ করি। স্থান মণিপুর, প্রসঙ্গত যেটা যেমন বলছে, আমি এই মুহূর্তে মণিপুর নিয়ে একটা প্রজেক্টে কাজও করছি। বলার অনেক কিছু আছে, কিন্তু সব তো আর বলা সম্ভব নয়। যাই হোক, আমি একটা কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত বিষয় নিয়ে একটু দু চার কথা বলি। মণিপুরে মিশনারিদের কর্মকাণ্ড নিয়েই একটু আমি একটা কথা বলব। মিশনারিদের প্রসঙ্গ সংক্ষিপ্ত হলেও বলছি, তার কারণ এই যে আফটার লাইফ এবং মণিপুরের বর্তমান পরিস্থিতি, ঔপনিবেশিক শাসক ও মিশনারিদের কর্মকাণ্ডের যে যোগ, এই সমস্ত একটা ওতপ্রোতভাবে এগুলো জড়িত। মণিপুরে যখন ব্রিটিশরা শাসনভার গ্রহণ করে তখন দ্বৈত ব্যবস্থা ছিল, এটা তো সবাই জানে। রাজাকে রাখা হয়েছিল পাপেট কিং, পাপেট রেড, তার ক্ষমতা অত্যন্ত সীমিত ছিল। আসল ক্ষমতা ছিল ব্রিটিশ প্রেসিডেন্টদের হাতে, এবং শাসকদের সঙ্গে মিশনারিদের যোগাযোগ এবং তাদের মাধ্যমে জনগোষ্ঠীর নিয়ন্ত্রণের ভূমিকা আজও তো একটা বিতর্কিত বিষয়। এটা, এই ঘটনার মধ্যে কিছু সত্যতাও আছে, আবার বেশি বললে আরো বেশি সমস্যা বাড়বে। কিন্তু এই যে চিত্র, এই যে মিশনারিদের সঙ্গে কলোনিয়াল মানে মাস্টারদের যে ইন্টিগ্রাল রিলেশনশিপ, এটা কিন্তু আসাম স্টেট আর্কাইভে মানে একদম পরিষ্কারভাবে, মানে ফাইলের পরে ফাইলে এটা লেখা রয়েছে। মণিপুরে বহুবিধ মিশনারি প্রতিষ্ঠান তাদের ডালপালা বিস্তার করে রেখেছিল। উল্লেখযোগ্য আমেরিকান ব্যাপটিস্ট মিশন আর ওয়েলস মিশন। মণিপুর ছিল দুভাগে বিভক্ত, এতটাই আছে, হিল বা পাহাড় মণিপুর এবং উপত্যকা বা ভ্যালি মণিপুর। হিল মণিপুরে অসংখ্য উপজাতির বসবাস, ভ্যালি মণিপুরে মাইতাইদেরই পরিষ্কার। মিশনারিদের আগ্রাসনী কর্মকাণ্ড স্বাভাবিকভাবে হিল মণিপুরে ছিল, যাকে বলে প্রজেলিটাইজেশন, কনভার্সন ইত্যাদি। মৈতেই গোষ্ঠী এই আগ্রাসনের বাইরে ছিল, তারা এটা গ্রহণও করেনি। অতএব ঔপনিবেশিক কাল থেকে এই যে গোষ্ঠী এবং ধর্মীয় একটা যে ভাগাভাগি, এটার সূত্রপাত ব্রিটিশরা করেই ফেলেছিল। তবে এই গল্পটা আমি এখানে কোনোভাবেই বিশদে বলছি না। কলোনিয়াল আর্কাইভে আমি কিছু গুরুত্বপূর্ণ নথি দেখেছি, তার মধ্যে কিছুটা টেকওয়ে হিসেবে আমি একটু কাস্টমার মিশনারি বা কাস্টমারি ল তৈরি করা এবং কাস্টম পরিবর্তন করার ক্ষেত্রে মিশনারিদের সক্রিয় ভূমিকা আমি দু একটা কথা বলছি। যেমন উখরুলে একটি উদাহরণ দিই। উখরুলে শাসকগণ পাশাপাশি দুটো গ্রাম করেছিল, এটা কিন্তু আসাম স্টেট আর্কাইভে আমি কলোনিয়াল ডকুমেন্ট থেকে বলছি, এবং এটা কোনোটাই অরাজনৈতিক নয়, কিন্তু আমি কোনো রাজনৈতিক কারণ হিসেবেও দিচ্ছি না,
এটা কলোনিয়াল আর্কাইভে রয়েছে এবং এটার মধ্যেও রয়েছে, আমি তার মানে ফাইলের রেফারেন্স নাম্বারও দিয়েছি। শাসকগণ পাশাপাশি দুটি গ্রাম তৈরি করেছিলেন, একটি খ্রিস্টান গ্রাম যারা ধর্ম পরিবর্তন করেছেন, তারা কোম্পানির ইয়েতে চাকরি করে বা নানানভাবে তাদেরকে চাকরি বাকরি দেওয়া হয়েছে, তারা স্কুলে পড়েছে, ব্রিটিশদের স্কুলে, তারা শিক্ষিত। এবং আরেকটি পাশের গ্রামটি হচ্ছে তারা খ্রিস্টান নয়, তারা নিজেদের কাস্টমটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, তারা ধর্ম গ্রহণ করেনি। এই যে মিশনারিরা শাসকদের মদতে এই দুটো গ্রামের মধ্যে সর্বক্ষণ হিংসাত্মক কার্যকলাপ যাতে হয় সেইভাবে ওরা মানে একটা মানে ইনসাইট করতেন আর কি, প্রভোগ করে রাখতেন। খ্রিস্টান গ্রামের লোকজন তুলনামূলকভাবে সম্পন্ন, ইংরেজি জ্ঞানে শিক্ষিত এবং ধর্ম পরিবর্তনের সঙ্গে নিজেদের রীতি পরিবর্তনও আগ্রহী। এরা ভাবতো এদের সঙ্গে ঝগড়া করলে, প্রথম কথা এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাবে, দেখো তোমরা কত খারাপ আছো, আমরা কত ওদেরকে আমরা কত ভালো রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এদের চলছে, আমি এটা নিয়ে বেশি বলতে চাই না, খুকিদের নিয়ে কত কষ্ট, তাদের কি হচ্ছে, মাইকেদের নিয়ে কি হচ্ছে, রাজনীতি কি, এটা সবাই জানে। কিন্তু এই গল্প তো আলাদা, এটা নিয়ে আমি এখন কথা বলছি না। কিন্তু এটার শিকড়টা কতটা মানে এটার মানে মিড 19th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এবং এইটাই হচ্ছে আমি এই জটিলতাটা ব্রিটিশ সময় যেটা হয়েছিল সেটাই আজকে ভিভিড এবং এটাই সেই জটিলতার আফটার লাইফ। আমি যে লেখাটি এখানে দিয়েছি তার আকর উল্লেখ করেই আলোচনা কিন্তু আছে। অন্য রাজ্যগুলির কথা আলোচনা করার অবকাশ আজ এখানে নেই। খুবই সংক্ষেপে মণিপুরের কথা বললাম, কারণ আজকের যে পরিস্থিতি তার শিকড় তো অনেক গভীরে কিভাবে প্রথিত আছে শত শত বর্ষ আগে, সেটা একটুখানি জানানোর জন্য। ল মানে কাস্টমারি লয়ের উৎপত্তি এবং প্রয়োগ যেখানে হিংসার মাধ্যমে শুরু হয়েছিল তার কোনো আফটার লাইফ থাকবে না। ডেভেলপমেন্ট, প্যাকেজ, প্রগ্রেস, এসব যত বড় বড় কথাই আমরা বলি, আমরা যতই লুকিস্ট বা অ্যাক্টিস্ট পলিসি করি, তারা কি করতে পারবে যদি না আমরা ইতিহাসের জানলা দিয়ে আদতের যে সমস্যা সেই সমস্যাগুলোর দিকে না তাকাই, আমরা বিচার বিশ্লেষণ না করি। উত্তর ভারতের সমস্যার শুরু থেকে অর্থনীতি, রাজনীতি, দোল, প্যাকেজ ইত্যাদির পরিপ্রেক্ষিতে সমাধান করার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু ল হচ্ছে সম্পূর্ণ অবহেলিত এক বিষয়, খুব অবহেলিত নয়। আফস্পা নিয়ে প্রচুর ঝামেলা করা হচ্ছে, কারণ আফস্পা হচ্ছে সম্পূর্ণ একটা সোজাসুজি মিলিটারি আইন, কিন্তু এটার বাইরে যেটা আমাদের চোখের আড়ালে যে ঘটনাগুলো হচ্ছে, যেটা আরো বেশি মানে মানুষের মানে প্রতিদিনের জীবনে পতিত, সেটা আমাদের চোখের আড়ালে এখনো রয়ে গেছে এবং সেই সমস্যাটা স্বীকারই করা হয় না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটা। উত্তর ভারতে কাস্টমারি ল হচ্ছে সর্বাত্মকভাবে একটা কন্টেস্টেড গ্রাউন্ড। এই কন্টেস্টেশন, কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু কনফ্লিক্টের ঐতিহাসিক কারণ এবং উৎপত্তি নিয়ে যদি কোনো আলোচনা সেভাবে না হয়, তাহলে রেজলিউশন হবে কি করে? সেটা তো বুঝতে হবে যে এর ঐতিহাসিক উৎপত্তি কি, এর নেচারটা কি, এবং এটা সম্পূর্ণ একটা গ্রে জোন। সুতরাং কাস্টমারি লয়ের ইতিহাস এবং প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা অত্যন্ত জরুরি। শুধু উত্তর পূর্ব ভারতের পরিপ্রেক্ষিতে নয়, উপজাতির সমস্যা বিভিন্ন জায়গায় আছে, ভারতবর্ষের বিভিন্ন দিকে, ঝাড়খণ্ডে আছে, মধ্যপ্রদেশে আছে, দক্ষিণ ভারতে আছে। এগুলো আমাদের সম্পূর্ণ, আমরা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আমরা পাশে সরিয়ে দিয়ে আমরা অন্যভাবে এই মানে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আমরা সমস্যাগুলো আলোচনা করা বা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমি শুধু এইটুকুই আজকে বললাম যে মানে কীভাবে সমস্যাটার দিকে সমস্যা আছে এবং আমরা দেখি না, এবং সমস্যার দিকে কিভাবে দেখাটা জরুরি। আজ এখানেই শেষ করলাম। নমস্কার। আরো কিছু আমি লিখেছি, সেখানে আমি পরিষ্কারভাবে দেখিয়েছি যে
যে ব্রিটিশরা চায়নি মহিলাদের তাদের ট্রেজারিতে খাজনা দিতে। তারা ভীষণ মানে মেল শভিনিস্টিক, এবং সেটার আলোচনা আমার মানে পুরোটাতেও আছে এবং আরো কিছু ওই কম্প্রিহেনসিভ হিস্ট্রি লেখাতেও রয়েছে। এবং এরা যার জন্যে শুরুর থেকে এরা চেয়েছিল মেল ডমিনেশন থেকে খর্ব করতে। খাসিদের ক্ষেত্রে এটাও একটা খুব জরুরি গল্প। খাসিরা মানে ওরা কাকুদ্দা, ওদের ছোট মেয়ে ওই বাড়ির সমস্ত সবাইকে দেখাশোনা করতো এবং সম্পত্তি পরিচালনা করতো। হ্যাঁ, তাকে কাকুদ্দা বলা হয়। ব্রিটিশরা আসলে দুজনে দুটো বই লিখলেন, একটা হচ্ছে পিটি গর্ডন আর একটা কিট ক্যাটলি। খাসি ল, খাসিদের আবার ল কোথায়? এটা তো কাস্টম, কিন্তু ওরা এটাকে ল হিসেবে লিখলো। এবং আমি এটা এখনো লিখিনি, আমি এই পেপারটা এখনো পাবলিশ করিনি, কারণ অত তো করা যায় না। সেখানে দেখাচ্ছে যে ওরা ভীষণ কায়দা করে ইংরেজি ভাষায়, মানে খাসি ভাষায় তো এদেরগুলো রয়েছে, এরা সংস্কৃতর ক্ষেত্রে, হিন্দু লর ক্ষেত্রেও কিন্তু এটা করেছে। যখন সংস্কৃতটা একটা কোড তৈরি করলো, তারপরে যখন ইংরেজি ভাষায় ট্রান্সলেট করলো, তার পুরো মূল বক্তব্যটা পাল্টে গেল। এক্স্যাক্টলি খাসিদের ক্ষেত্রে এরা যখন ইংরেজি ভাষায় খাসি ল লিখলো, তখন কিন্তু ওই কাকুদ্দার পুরো ইয়েটা পাল্টে গেল এবং এই লাইন অফ ইনহেরিটেন্সকে এরা বদলে দিল। হ্যাঁ, মানে কিভাবে না, কাকুদ্দার মানে একজন মহিলা, তারপরে অন্য মহিলা, অন্য মহিলা, অন্য মহিলা, মেট্রিলিনিতে মহিলাই উত্তরাধিকারী হবে। কিট ক্যান্টির পরে পিটি গর্ডন যখন লিখলেন, তখন দেখা গেল ওই কাকুদ্দা যদি না হয় তাহলে তার স্বামী, অর্থাৎ সরাসরি মানে এটা একদম মানে ইট ইজ টোটাল ভায়োলেশন। সুতরাং এবং এখন অনেকেই লিখছেন, আমার এই বইটা যেটা বেরোচ্ছে তাতে ওনার এটার উপর লেখা আছে, ওই মলং, সেসিল মলং বলে, উনি নেহুতে পড়ান প্রফেসর, উনি এটা লিখেছেন। হ্যাঁ, যে কিভাবে ওই খ্রিশ্চানিটি এসে, খ্রিশ্চানিটির এই যে একটা পেট্রিয়ার্কাল আইডিওলজি, একটা সরাসরি মেট্রিলিনিয়াল সোসাইটিকে মানে একদম মানে কি বলবো ছত্রভঙ্গ করে দিল তাদের সমস্ত কাজটা। মণিপুরের উপরে কাজ করছে, এই কারণে জিজ্ঞেস করছি সাউন্ড পলিটিক্যাল, যে মণিপুরের যে সমস্যাটা এখন হচ্ছে, তো এইটা অ্যাড্রেস করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে তো বারবার করে বলাই হচ্ছে, তো তারা প্রোঅ্যাক্টিভ হচ্ছে না। যেরকম ভাবে তারা হয়তো কাশ্মীরে প্রোঅ্যাক্টিভ, তো তারা করতে চাইছে না, পাচ্ছে না। যদিও ভিজুয়াল দেখা যায় যে প্রোঅ্যাক্টিভ, হ্যাঁ, কিছু না কিছু তো তারা করছে, আমি জানি না, কিন্তু মণিপুরে তারা হয়তো যাচ্ছে না, তারা পাচ্ছে না, না করতে চাইছে। দুটোর কারণ হোয়াট ইজ দ্য সলিউশন আপনি কি মনে করেন? যেহেতু আপনি আমি বলতে পারবো না, কিন্তু এটা করছে না আমি জানি না। প্রথম কথা হচ্ছে যে এই যে একটা মাইতাইকে ট্রাইবাল স্ট্যাটাসটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে হিল মণিপুর, সেখানে কোনো নন ট্রাইবাল কমিউনিটির জমি দখল করার কোনো অধিকার নেই। এখন আমি সেদিন সুবীর ভৌমিক একটা বই লিখেছি, আমাকে ডাকা হয়েছিল। সুবীর ভৌমিক কিন্তু মানে বদমেজাজি লোক, হ্যাঁ, আমাকে কিছু বলেননি, তাই তো সুবীর ভৌমিককে মানে আমি সেদিন এই কথাটা বললাম যে এরা এই মহিতাইদের ট্রাইবাল স্ট্যাটাস দিয়ে এরা ওই জায়গাটা হিল মণিপুরে যাতে করে এদের অধিকারটা জন্মায়, ওরা ওখানকার জমি টমি কেনে, এটা হচ্ছে মোদ্দা এদের উদ্দেশ্য। কেন ওখানে জমি দরকার? সুবীর ভৌমিক এটা মানলেন না, কিন্তু এটা আমি তো আজ থেকে কাজ করছি না, আমি মণিপুরে কয়েকবার গেছি। আমার কুকি, তারপরে মহিতাই, তারপরে খ্রিস্টান মানে মুসলিম, এরকম অনেক বন্ধু বান্ধবী আছে। লাল দেন অ্যাকচুয়ালি আমাকে খুব স্নেহ করেন। তো উনি ওই হিল মণিপুরের যে পাহাড়ে প্রচুর মিনারেল আছে, কয়লা। এখন মানে অনেকেই বলে, আমারও তাই মনে হয় যে এটা হচ্ছে একটা পলিটিক্স, যে একটা কমিউনিটি যারা মণিপুরে জমি কেনার তাদের কোনো নেবার কোনো
মানে অধিকার ছিল না, তাদেরকে অধিকারটা দিয়ে তাদের মাধ্যমে এই রিসোর্সের উপরে কন্ট্রোলটা এস্টাবলিশ করা। এখন এইটার সলিউশন কি হবে, এবং অ্যাকশন, ইনঅ্যাকশনটাও তো অ্যাকশন, সেটাও তো একটা অ্যাকশন। আমি অ্যাকশন নিলে তো আমাকে পজিটিভ অ্যাকশন করতে হবে। আমি অ্যাকশন নিচ্ছি না, তাতে আমি আন্তর্জাতিক মানে ক্ষেত্রে আমি মানে আমাকে অপমান করা হচ্ছে, আমাকে কন্ডেম করা হচ্ছে, তবু আমি অ্যাকশনটা নিচ্ছি না। তার তো নিশ্চয়ই একটা কারণ আছে, এবং সেটাই তো আমার অ্যাকশন, যে আমি চুপচাপ এই ভায়োলেন্সকে বলে। এবং আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কুকিরা তো খ্রিস্টান এবং ট্রাইবাল, তাতে ট্রাইবাল স্ট্যাটাস, ট্রাইবাল যারা তাদের অনেক মানে রিজার্ভেশন তো আছে, অনেক ক্ষমতা মানে কিছু প্রিভিলেজ আছে। এখন এইটা নিয়ে একটা বিশাল মানে আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, এটা নিয়ে একটা বিশাল এরা কন্ট্রোভার্সি তৈরি করেছে। এরা মানে এই বহিরাগত বলে একটা যে কোট আনকোট ব্যাপার, মানে প্রমাণ করা হচ্ছে যে কুকিরা সান অফ দ্য সয়েল ছিল না, এরা বাইরের থেকে বার্মার থেকে এসেছে। অর্থাৎ এদের যদি কোনো ট্রাইবাল স্ট্যাটাস থাকে, আমি চেষ্টা করবো সেটাকে আমরা ক্যান্সেল করে দিতে। এটা সম্ভব কিনা জানি না। কুকিরা তো আর একটা কমিউনিটি নয়, কুকিরা তো মানে অনেকগুলো মানে সাবসেট মিলিয়ে এদেরকে কুকি বলা হয়, কিন্তু এটা তো করা হচ্ছে, এটা তো একটা, এটাই একটা অ্যাকশন। এবং আমি সরাসরি করছি না স্টেট হিসেবে, আমি বিভিন্ন লোককে মানে তাদেরকে দিয়ে আমি করাচ্ছি, যেমন ব্রিটিশরা মিশনারিদের দিয়ে উত্তেজিত করাতো, সিমিলার পলিসি। এখন এর সমাধান কি বলবো, আমি নিজেও তো মণিপুরে যেতে পারছি না। মানে আমার মণিপুরে কয়েকজন বন্ধু বলছে না এইসব মানে আসতে পারো, তুমি আমাদের কাছে থাকবে, কিছু হবে না, কিন্তু তুমি কাজ করতে পারবে। মানে এখানে মানে একটা এবং কখন কি হবে, কখন প্লেন বন্ধ হয়ে যাবে, বাস বন্ধ হয়ে যাবে, সেটা কেউ জানে না। সেই ভয়ে আমি নিজে মণিপুরে এখনো এই কাজ শুরু করার পর যেতে পারিনি। এটা তো একটা বিশাল সমস্যা। চাইনিজ ইন্টারফারেন্সের যে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে, সেটা আপনি কি রিয়েলাইজ করেছেন? নট দিস ইনক্লুডিং মণিপুর, স্পেশালি মণিপুর। এখন এদের তো সর্বত্র ভূমিকা আছে, সব জায়গায় একটা নাম তুলিয়ে বসে থাকা, মানে ঘোলা জলে মাছ ধরা। হ্যাঁ, মণিপুরের এত যে আর্মস, সেটা কে দিচ্ছে? কেউ না কেউ তো দিচ্ছে, কিছুটা স্টেট থেকেও দিচ্ছে, কিছুটা বাইরে থেকেও আসছে। মানে স্টেট আর্মস দিচ্ছে, আবার স্টেটই বলছে আর্মসগুলো ড্রপ করো, আমরা শান্তি চাই। এটা একটা খুব জটিল মানে বিশ্রী একটা নোংরা খেলা হচ্ছে। চায়না আছে, মিয়ানমার আছে, চায়না তো আছে, এবং এদের হাতে প্রচুর মানে আর্মস দিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছু লোক যাদের অনেক কষ্ট, মানে মণিপুরের এই যে এত মণিপুরের সমস্যা শুরু থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে, তার একটা কারণ আছে। আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে মণিপুরে একটা লালক বলে একটা সিস্টেম ছিল। অর্থাৎ রাজা একটা মানে সবাইকে জমি দিয়ে দাও, আর বলতে এই জমিটা খাজনা তুমি নাও, আর তার বদলে তুমি আমাকে এই সার্ভিসটা দাও। মানে এই ইচ ক্যাটেগরির সার্ভিস রাজার লাগতো, এবং ইচ ক্যাটেগরির জমি ছিল। ব্রিটিশরা এসে ওই লালক সিস্টেমটাকে বন্ধ করে, এটা তো একটা কাইন্ড অফ মানে বার্টার, ওটাকে ওরা সরাসরি ট্যাক্স ইন্ট্রোডিউস করলো। এবং এই যাদের জমি তাদের তো কেড়ে নেওয়া হলো, বললো তোমরা ট্যাক্স দিলে তবেই তোমরা জমি ব্যবহার করতে পারবে। তাহলে এই যে এটা একটা কমপ্লিট এবং টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসপোজিশন শুরু হয়ে গেল। এই যে মণিপুরের এত সমস্যা, এই যে ইনসার্জেন্সি, যেটার বিয়েতে কাউন্টার ইনসার্জেন্সি হচ্ছে, এটার মূল ভিত্তি কিন্তু জমি। এবং এটা তো এখনো তো মানে কত বছর, এবং মণিপুরে তো কেউ কিছু ভালো কিছু তো করতে পারেনি। এখানে তো কোথাও মানে দিস ইজ এ কমপ্লিটলি ব্যাকওয়ার্ড এরিয়া। গাদাগাড়ে টাকা দেওয়া হচ্ছে বটে, কিন্তু সকলের হাতে কি টাকা যাচ্ছে? মানে আমি জায়গা বলছি না, এই গেলাম ওখানে, আমি নর্থ ইস্টে বা পাহাড়ে সিকিম দার্জিলিং অনেক কাজই করেছি। এই যে দেখছো এটা এর বাড়ি, এটা ৬,০০০ কোটি টাকার প্রপার্টি,
তিনি আর নেই এখন। হ্যাঁ, তো একটা মুখ্যমন্ত্রী 6,000 কোটি টাকার প্রপার্টি করে কি করে? এইভাবে। আর মণিপুরের সমস্যার সমাধান করতে চাই না, তাই তো হবে না। আর যদি আমি শিলংয়ে গেছি, অনেক জায়গায়, জয়ন্তিয়া হিলসের জায়গায়, ওইখানে অনেক ঘুরেছি। সেখানে গিয়ে শিলংয়ে তো অনেক কয়লা তো এখন শেষ করে দিয়েছে। যেটা হয়েছে, যেটাই আমাদের রানীগঞ্জ আসানসোলেও সেটা হয়েছে, কিন্তু ওই চোরাই কয়লা এইসব পড়ে খুঁড়ে যে নিচটা একবারে ফোকরা হয়ে গেছে। মানে কোন দিন যে ধসে পড়ছে, কিন্তু এটা এখনো হয়ে যাচ্ছে, সবাই জানে তো, কিন্তু বন্ধ তো হচ্ছে না। এক্স্যাক্টলি সেই জিনিসটা কি মণিপুরে হতে যাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু এইটুকুন জানি ওখানকার লোকজন বলে যে হিলের কিছু কিছু জায়গায় তো অবশ্যই অনেক মানে মিনারেল রিসোর্সেস আছে, সুতরাং ইনঅ্যাকশন অ্যাকশন। আমার প্রশ্ন আর কি তবুও তো জানতে ইচ্ছা করছে যে কার্যসূচিত বিষয় যে ইউসিসি, যেটা এখনো বলবৎ হয়নি, পরবর্তী যদি এটা দেশে বলবৎ হয় সেই ক্ষেত্রে নর্থ ইস্টের উপর কি প্রভাব পড়তে পারে? কোনটা? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, ওটা তো একটা নর্থ ইস্টের প্রভাব কিভাবে পড়তে পারে? কিন্তু উপজাতি জাতীয় একটা নর্থ ইস্টের প্রভাব মানেটা কি? মানে এটা একটা খুব মানে খুবই কথাবার্তা চলছে, এরা কেউ একটা সেকশন চাইছে, একটা সেকশন চাইছে না। আমি একজনকে চিনি, তিনি আমাকে খুব স্নেহ করেন। তিনি 40টা না 42টা কমিউনিটির কাস্টমারি লকে উনি ডকুমেন্ট করেছেন। কাস্টমারি ল ডকুমেন্ট করার জিনিস নয়, হ্যাঁ, কিন্তু উনি করেছেন। সেটা নিয়ে আবার কাস্টমারি ল অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলাও হচ্ছে। আমি গুয়াহাটি হাইকোর্টের কথাই বলছি। গুয়াহাটি হাইকোর্টের পাশেই, একটু পাশেই হচ্ছে ওই ওই অটোনমাস যে কাউন্সিল, যেটা সেটা। তো ওরা কি করছে, ওরা একটা কিছু সমস্যা, বেশি ওদের ক্ষমতা নেই, তো যতটুকু ক্ষমতা আছে, জমি জায়গা বা একটু আছে, ওরা কোনো মানে লিড পাচ্ছে না। তখন গৌহাটি হাইকোর্টের কাছে আসছে। গৌহাটি হাইকোর্ট বলছে আমাদের কাছে কাস্টমারি লয়ের তো কোনো লিড নেই। এইরকম ভাবে একটা কনফিউজিং পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং ওখানে একটা সেকশন বলছে হ্যাঁ আমরা ইউনিফর্ম সিভিল কোড চাইছি। ইউনিফর্ম সিভিল কোড হলে তো কাস্টমারি ল থাকবে না, তখন তো কনস্টিটিউশন। আমাদেরকে বেশি সময় নেই, অল্প কয়েকটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন বলছে, দু একটা কোয়েশ্চেন আমরা একটু ক্লাব করে দিই। মণিপুর নিয়ে কাজ করছেন বা আজকে যেটুকু বললেন মণিপুর, তো এইখানে আমরা যেটা দেখলাম, আপনি বললেন যে ব্রিটিশদের একটা ইন্টারভেনশনের ফলে উইমেনদের রোল তো অ্যাফেক্টেড হচ্ছে, পজিশন ওইটা, যেখানে আমরা মেট্রিলিনিয়াল সোসাইটি দেখছিলাম। তো এই পলিটিক্যাল কনফ্লিক্ট বা পলিটিক্যাল হিস্ট্রি কনটেক্সটে দাঁড়িয়ে আমরা কি প্রেজেন্ট সিনারিওতে আমরা কি উইমেন ন্যারেটিভ গুলো কেমন ভাবে দেখতে পাচ্ছি? মানে আমরা কি শুধুমাত্র উইমেন ইন টার্মস অফ যেমনটা দেখি কনফ্লিক্ট বা রাইটস বলে ইন টার্মস অফ ভিকটিম বা মানে একটা সর্ট অফ অবজেক্টিফাইড এইরকম একটা কন্ডিশন থেকে, তো এইখানে যেহেতু আমরা একরকম ভাবে হিস্ট্রি ড্র করার চেষ্টা করছি, পলিটিক্যাল হিস্ট্রি, যেটা স্টেট কি করে দেখছে বা আরো ডিফারেন্ট টাইপস অফ হিস্ট্রি আমরা পাচ্ছি কিনা যখন আমরা ডিফারেন্ট ন্যারেটিভস এর মধ্যে দিয়ে ঢুকছি, তো এখানে আপনি এই কনটেক্সটে দাঁড়িয়ে উইমেন ন্যারেটিভস গুলোকে এই পলিটিক্যাল হিস্ট্রি কনটেক্সটে কিভাবে দেখছেন বা কেমন ন্যারেটিভস গুলো আপনি খুঁজে পাচ্ছেন, একটু যদি এটা নিয়ে বলেন। দু একটা কোয়েশ্চেন একবারে স্টার্ট করে দিই। আর কি বলছিল ছোট আমরা যেটা মেইনলি বলা, যখন কাস্টমারি ল যখন ইন্ট্রোডিউস হচ্ছে, কাস্টমারি লয়ের একটা মূল এসেনশিয়াল জায়গাটাতে উইমেনরা থাকছে, কারণ কাস্টমার আপোল্ডার হিসেবে উইমেনরা থাকছে। এবার যখন ওটা কাস্টমারি ল হচ্ছে এবং তারপরে পেট্রিয়ার্কাল কন্ট্রোলের জায়গায় এসে গেছে, তখন ওই লসগুলো আলটিমেটলি উইমেনদের পজিশনগুলোকে সাবজুগেটেড পজিশনের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তো ইন দ্যাট কেস সেখানে কি আমরা কোনো রিলেটিভ ভয়েস দেখতে পাচ্ছি?
সেটা ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা মানে বেশ কিছু রেস্ট্রিক্ট ভয়েস আছে, কিন্তু সেটাকে ফ্রন্টে নিয়ে আসা হচ্ছে না। তো সেটা আপনি আর্কাইভে কিভাবে কি পেয়েছেন এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় কোয়েশ্চেনটা প্রীতির সাথে কানেক্টেড, যে নর্থ ইস্ট ইন্ডিয়ার আর্কাইভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা মেট্রিলিনিয়াল সোসাইটির একটা প্রাইমেসি, শুধু মানে মণিপুর বা খাসি আছে না, আরো বেশ কিছু জায়গাতে ধরুন যেগুলো রয়েছে, সেখান থেকে কি ওরা এই প্রসেসটাকে কোথাও গিয়ে রেজিস্ট করছে, মানে সেই রেজিস্ট্রিগুলোর কোনো ডকুমেন্টেশন কি আছে, বা সেগুলো কি আর্কাইভের মধ্যে থাকছে না, সেগুলো আমরা একদমই ডোমেস্টিক আর্কাইভের মধ্যে বা সেই অর্থে মানে আনঅথরাইজড আর্কাইভ। মনে পড়ে তো এক প্রথম কথা হিসেবেই বলা যায় যে ওদের তো একটা বিশাল মেয়েদের মুভমেন্ট হয়েছিল, সেটা তো হয়েই ছিল। মণিপুর ইজ ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ উইমেন ছিল। এখনকার পরিস্থিতি বুঝতে পারছি না, যখনই ভায়োলেন্স হয়, ভায়োলেন্স মানে ইউজুয়ালি মেল পাওয়ার, তখন এই ভায়োলেন্সের ক্ষেত্রে স্টেট এবং কমিউনিটি সেখানে কিন্তু উইমেনদের স্পেসটা অনেক কনস্ট্রিক্টেড হয়ে যায়, এটা তো জানি। সুতরাং এটা আমি এখনো এই ন্যারেটিভটা আমি দেখিনি, এই দিকটা আমি তো দেখার সুযোগ পাইনি মণিপুরে। কিন্তু মণিপুরে মেয়েরা মানে মুভমেন্ট করেছে এবং মানে ভয়ও পেয়েছে, হ্যাঁ, প্রথম দিকে। আর অন্য ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কাস্টমারি ল অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমারি ল মানে এটা নিয়ে আমি এত কথা তো বলা যায় না, এটা একটা এজেন্সি, এটা একটা এজেন্ট টু সাবডিউ অ্যান্ড সাবভার্ট উইমেন্স রাইটস। বুঝতে পেরেছ? এইখানে মানে এটা নিয়ে ওয়াল্টার ফার্নান্ডিজ, মেলভিল পেরেরা এবং ওই যে নর্থ ইস্টের যে একটা ইনস্টিটিউট আছে, ওরা মানে বিশদ কাজ করছে কনফ্লিক্ট রেজলিউশন, যে কিভাবে এরা জেন্ডার রাইটসকে সাবভার্ট করছে। এই কাস্টমারি ল আমি নিজেও দেখেছি কিছু ক্ষেত্রে, মানে যখনই এই খাসি দরবারগুলো, আমি ওই বিভিন্ন জায়গায় শিলংয়ে আমি ঘুরে দেখেছি, ওই আগে তো খাসি দরবারে আমাদের ওই একটা পঞ্চায়েত করছেন, তো মানে অনেকগুলো টায়ারের বেসিক টায়ার মানে লোয়ার মোস্ট টায়ার দরবার, তো সেইখানে মেয়েরা আগে ছিল, এখন মেয়েদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাসিতে, মানে বিয়েতে মেঘালয়, এটা তো হবার কথা না। এবং অন্যান্য ক্ষেত্রেও কাস্টমারিরা ম্যাট্রিলিনিয়াল সোসাইটি খুব বেশি নয়, মণিপুরে মেয়েদের একটা প্রাইভেসি ছিল এবং এরা কারোরাও কিছুটা, কিন্তু এইগুলো আস্তে আস্তে মেয়েদের ক্ষমতাটা সম্পূর্ণ খর্ব করা হচ্ছে। এবং এই যে ল্যান্ড, যে মানে ইন্টারেস্ট, ভেস্টেড ইন্টারেস্ট ইন ল্যান্ড, এখানে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ন্যাচারালি মেল পাওয়ার, এবং মেয়েদেরকে সম্পূর্ণভাবে মানে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি, যেটা সিসিল মালাম লিখেছে, সেটা হচ্ছে ত্রিপুরাতেও আমি একটা কাজ করেছিলাম ওই ঢালিতে, ওই মেয়েদের মানে এই ইন্টারম্যারিজ মাইগ্রেশন তো ওখানে হয়, ত্রিপুরা সর্বত্রই হয়, আমি ত্রিপুরার মেঘালয়তে দেখেছি। এবং মানে কিছু কিছু ক্ষেত্রে মানে অসৎ উদ্দেশ্যে খাসি মহিলা বা ত্রিপুরার ওই ট্রাইবাল মহিলাদের বিয়ে করছে, বিয়ে করে জমিটা নিজের নামে নিয়ে নিচ্ছে, জমিটা তো এদের করে, তখন মানে এই যে একটা মানে মানে ল্যান্ড হোল্ডিং স্ট্রাকচার থ্রু মেট্রিলিনিয়াল সিস্টেম, সেটাকে পুরো ব্রেক করার চেষ্টা করছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে একটা অন্য ইন্টারেস্ট কাজ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা মাইগ্রেট করছে, ওদেরকে আসতে দেব না, এবং কেন ওরা আমাদের জমিগুলো নেবে, এটা অন্য, দিস ইজ আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা ঘটছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমার অনেক 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 কাছে বন্ধু আছে, আমি তো বহুদিন ধরে যাচ্ছি, এরা এসে আমাদের পুরো ইয়ে করে দিচ্ছে। তাহলে এটার চেষ্টা হচ্ছে যে এরা বিলটা এসে গেছে, এটা এখনো পাস হয়নি, যে মহিলা মানে ফরেনার বিয়ে করবে, নেমলি বাংলাদেশি, তারা জমির অধিকার থেকে বঞ্চিত। মানে এতগুলো মেয়েদের নিয়ে নানান রকম
মানে ডাইনামিক্স চলছে আর কি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। মেয়েরা নিশ্চয়ই মানে ফাঁসিটা মেয়েরা ভীষণভাবে প্রোটেস্ট করেছে, কিন্তু এই যে ল্যান্ডের ক্ষেত্রে এখন মাল্টি স্টোরি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেই ক্ষেত্রে তো টোটালি যে মানে মেয়েদের রাইটকে সাপোর্ট করে দেওয়া হয়েছে। মানে এটা মানে আমি কাজ না করলেও এই ওয়াল্টার মেলভিন এরা অনেক কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এতটা দীর্ঘ সময় ধরে ইন্টারাকশনটা চালিয়ে গেলেন। একটা ম্যাডামের জন্য ছোট ক্ল্যাপ হয়ে যায়। তো এই ডিসকাশন ক্যারি অন করতে পারবো। ম্যাডামের মেল আইডি রয়েছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান ডেফিনেটলি